নমস্কার বন্ধুরা, শিখা মুখার্জিস আর্টিস্ট্রি পার্ট 3 এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই চ্যানেলে আমি আপনাদের সাথে আঁকা-জোকা, সেলাই, বোনা ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন আলোচনা করে থাকি এবং আমার যে অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি কিছুদিন আসতে পারিনি শরীর খারাপের জন্য, অসুস্থতার কারণে। কারণ ভীষণ হাঁচি হচ্ছিল, এসব হচ্ছিল, শরীর খারাপ হয়েছিল তাই। আজকে আমি আপনাদের দুটো জিনিস দেখাবো। ১ নম্বর আমি যেটা বলেছিলাম যে অ্যা সেলাইয়ের কথা বলেছিলাম যে আগে যে শালটা আমি করছিলাম সেই শালটায় আমি বলেছিলাম যে ডাল স্টিচ দেব না, মডিফাইড ডাল স্টিচ দেব। সেটা দেখাবো, হ্যাঁ? আর আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছেন যে একটা মেজেন্টা কালারের এই যে একটা মেজেন্টা কালারের শাল করতে আরম্ভ করছি। সেখানে আমি ২ রকমের স্টিচ দিয়েছি। আরও আরেকটা রকমের স্টিচ দেওয়ার ইচ্ছে আছে। সেটা আমি হয়তো বর্ডার করার সময়তে দেব, তখন দেখাবো। আপাতত আমি এটাতে মুক্ত স্টিচ আমরা ছোটবেলায় শিখেছিলাম মুক্ত স্টিচ বলে, হয়তো এটা পার্ল স্টিচই হবে। তো সেই স্টিচটা দেখাবো এবং হচ্ছে কি যে তার সাথে আমরা দেখাবো যে একটা মডিফাইড রান স্টিচ। কেমন? যেটা আমরা কাঁথা সেলাই করি, সেই কাঁথা সেলাইয়ের একটা মডিফাইড রান স্টিচ। ঠিক আছে? এখন এই শালটা আমরা করছি কি করে? আমি ম্যাজেন্টা শালটার কথা যেটা বলছি, এইটা আমরা ঠিক যেভাবে আমরা বলেছিলাম যে কাশ্মীরি শালের প্যাটার্ন যেগুলো আমরা বলেছিলাম যে কাশ্মীরি শালে কোণায়, কোণায় এরকমভাবে থাকে এবং তার গ্যাপে আরও কিছু থাকে। আমি সেইটাই একটু মডিফাইড ওয়েতে করার চেষ্টা করছি। আপনাদেরকে আগে একটু দেখিয়ে দিই শালটা কীরকম হচ্ছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। কেমন? বন্ধুরা দেখুন শালটা দেখতে পাচ্ছেন, আমি তো আধারে চলে গেছি। আমি দেখাচ্ছি এভাবে। এই যে দেখুন কোণা থেকে কোণা অবধি এরকম রয়েছে তো? আমরা সেই কোণা থেকে কোণা অবধি যেগুলো এই এই যে স্টিচটা, এইটা মুক্ত স্টিচ, হ্যাঁ? এবং এই যে স্টিচগুলো, এগুলো হচ্ছে মডিফাইড রান স্টিচ বা কাঁথা স্টিচ যাই বলি আমরা, সেটা মডিফাইড। ঠিক আছে? আমরা এইভাবে করব। মানে শালটা এইভাবে যাবে। আর আমার এইদিকে দেখুন এই ১২ ইঞ্চি মতো আছে। এটার মধ্যে আমি এই ৪ ইঞ্চি ঝালরের জন্য রাখবো। আর এই বাকি ৬ ইঞ্চিতে আমি আবার একটু বর্ডার করব। কাজেই বর্ডারটা আমার অন্য কিছু করার ইচ্ছা আছে, সেটা যখন করব তখন দেখাবো। আপাতত আমি যে কাজ দুটো দিয়ে এই শালটা করছি, হ্যাঁ? সেই কাজ দুটো আপনাদেরকে আজকে দেখাবো। ঠিক আছে? আর আমি আগের শাল যেটা আগের শাল আগের শাল যেটা আমি করেছি, করছিলাম আরকি, আপনাদেরকে দেখিয়েছি। সেখানে আমি এই জিনিসটা দেখিয়েছিলাম না? এইরকম যে একটা একটা অংশ, এই অংশটা খানিকটা অংশ সুতোর এবং এই অংশটা হচ্ছে রঙের। আবার হচ্ছে কি যে এইখানে এই যে খানিকটা অংশ সুতোর, এই অংশটা রঙের। হুম? এগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আমার ক্ষেত্রে আমি অসুবিধাটার কথা বলেছিলাম। আমার এই রং দুটো, এই সুতোর রংটা এবং এই রংটা, হ্যাঁ? আমার কিন্তু প্রায় মিলে গেছে। ওইজন্য অতটা সুন্দর লাগছে না। যদিও আলো পড়লে বোঝা যাচ্ছে দুটো আলাদা জিনিস। কিন্তু পাতা যেরকম হয়েছে যে দুটো রঙের মধ্যে একটুখানি শেডের ডিফারেন্স আছে। যার ফলে হচ্ছে কি যেটা খুব সুন্দর লাগে দেখতে। আমি আপনাদেরকে এই, এই স্টিচটা করে দেখাবো। ঠিক আছে? এটা মডিফাইড ডাল স্টিচ। আমরা ডাল স্টিচ তো করতে জানি। ডাল স্টিচ যদি আপনারা না জানেন তাহলে আমাকে কি আগে একটু ডাল স্টিচ দেখিয়ে দিতে হবে? আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি, দিয়ে আমি পরে খুলে দেব। হ্যাঁ? বন্ধুরা আমি ক্যামেরাটা একটু ঠিক করে নিচ্ছি।
আচ্ছা, ডাল স্টিচ কিরকম হয়? ধরুন এটাকে যদি আমি শুধু ডাল স্টিচ দিয়ে করি, মডিফাইড ডাল স্টিচ নয়, আমি এইখানে যেগুলোকে ব্যবহার করেছি, এইটা একটু দেখে বুঝতে পারবেন, এটা কিন্তু মডিফাইড ডাল স্টিচ। হ্যাঁ, ডাল স্টিচটাকে একটু মডিফাই করা হয়েছে। এখন বলবেন সেলাইতে এমনই একটা ব্যাপার, সেলাইতেও কিন্তু নিত্য নতুন অনেক কিছু আবিষ্কার হয়ে চলেছে। তবে যারা করছেন তারা যেহেতু কি বলে আপনার কপিরাইট রাখছেন না, বা তারা তাদের ছাত্রছাত্রীদের শিখিয়ে দিচ্ছেন ইত্যাদি করছেন। কিন্তু উম সবাই আমরা শিখেও যাচ্ছি এই জিনিসগুলো। কিন্তু এর কোনো পরম্পরাটা, মানে কার থেকে কে শিখেছে সেই জিনিসটা কিন্তু থাকছে না, যেগুলো সায়েন্টিফিক বিষয়ের ব্যাপারে থাকে। হ্যাঁ, অন্যান্য সাবজেক্টের ব্যাপারে থাকে। আচ্ছা, ডাল স্টিচটা আমি দেখাচ্ছি। এই অংশটা আমি খুলে ফেলবো পরে, হ্যাঁ, বা এখনই খুলে ফেলবো। ডাল স্টিচটা দেখুন, ডাল স্টিচ আমরা কিভাবে করি। ডাল স্টিচ আমরা কিভাবে করি, ডাল স্টিচ আমরা করি এই যে এইরকম ভাবে আঁকাতে আমি সূচ তুললাম, আমার বাঁদিকে বেন্ড সুতোটা, তাহলে আমার বাঁদিক হয়ে থাকবে, ঠিক আছে। যেদিকে বেন্ড আমার সুতোটা সেদিক সেদিক হয়ে থাকে। আমরা কি করি, এরকম তুললাম, একটু বড় করে করছি বন্ধুরা আপনাদের বোঝার জন্য। হ্যাঁ, এরকম করলাম, একটু তুললাম, ঠিক আছে, তুলে আবার আমি তাকে বাঁদিকেই নিয়ে আসলাম। আবার আমি কি করলাম, আবার আমি একটু তুললাম, ঠিক আছে, তুলে বন্ধুরা আমি এরকম ভাবে কিন্তু এই দাগ বরাবর, দেখছেন আমি এই দাগ বরাবর সমান সমান দূরত্বে আমি এরকম কিন্তু এইটা হচ্ছে ডাল স্টিচ। কেমন, এটা হচ্ছে ডাল স্টিচ, অর্ডিনারি ডাল স্টিচ। এইটা দিয়ে আপনারা যে কোনো এই পাতার ভেতরের এইরকম দাগগুলো, অথবা যে কোনো এরকম গাছে মানে পাতা সরু সরু ডাল, এগুলোকে আপনারা করতে পারেন। স্টেম স্টিচ বলা যেতে পারে, স্টেম স্টিচ হয়তো ইংলিশে বলে। হুম, এইটা আমি এটা পরে খুলে ফেলবো, কারণ আমি তো এই স্টিচটা দিয়ে করিনি, আমি এই স্টিচটা পরে খুলে ফেলবো। বন্ধুরা দেখতে পেলেন, এটা তো সহজ ডাল স্টিচ, এটা আশা করি আপনারা অনেকেই জানেন। এটা নিয়ম হচ্ছে, আমার যেদিকে যেদিকে কার্ভেচারটা থাকে, আমার সুতোটা, মেন সুতো যেটা সেটা ওই দিকে থাকে, ঠিক আছে, কার্ভেচারের দিকে দিকে করে সুতোটা থাকে এরকম ভাবে। এটা হচ্ছে ডাল স্টিচ। বন্ধুরা বুঝতে যদি অসুবিধা থাকে বলবেন, আশা করি অসুবিধা নেই। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকবার আমি করছি। আপনারা ভালো হয় যখন আমি এগুলো বলি, আপনারা যদি একটু ছোট সুতো কাপড় নিয়ে বসেন, তাহলে হয় কি সঙ্গে সঙ্গে আপনারা নিজেরা করে দেখে নিতে পারেন, কেমন যে কিরকম 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 হয়, এরকম ভাবে। ঠিক আছে বন্ধুরা, আমি এইটা পরে খুলে ফেলবো, কারণ আমি এই ডাল স্টিচটা আমি দিইনি, ঠিক আছে। আমি যেটা দিয়েছি সেটা মডিফাইড ডাল স্টিচ। বন্ধুরা আমরা আরেকটা আঁকা আছে, তাতে আমি এটা, বন্ধুরা দেখুন প্রথম প্রথম তোলাটা দেখে নিন, অনেকে অনেক সময়তে প্রথম তোলাটা মিস করেন। এই যে, এই তো আমি এই প্রথম তুললাম, ঠিক আছে, এই প্রথম তুললাম, তোলার পরে আমি এখান দিয়ে আবারও তুললাম, ঠিক আছে। এরপরে আমি এই যে একটু দূরে আসছে, এইটা প্রায় কাছাকাছি যেতে হবে আমাকে। হুম, প্রথম ঘরটার জন্য এই জিনিসটা, পরের বারের জন্য কিন্তু আপনারা দেখবেন প্রথম ঘরটা যেই হলো, আমি এখান দিয়ে দুবার সুতোটাকে পেঁচিয়ে নিলাম, অর্থাৎ একটা গিট মতো পড়লো, ঠিক আছে।
এই দেখুন এবারে এবারে আমি নামছি, নেমে এই যে এখান থেকে একটুখানি তুললাম, দেখতে পাচ্ছেন? একটুখানি, খুব বেশি দূর নয়, একদম কাছে গোড়াতেই তুললাম। এই যে এখানে দুটো সুতো হলো, এই যে দুটো সুতো হলো, এইটাকে এই দিলাম, এই আমি এই দিলাম, দুবার দিলাম, ঠিক আছে? পর পর হলো। হুম, আবার আমি এই যে টেনে এই যে আবার চলে আসলাম, এসে একটুখানি ওপরে তুললাম, দেখতে পাচ্ছেন? ওইটুকু একদম গোড়া দিয়ে তুলেছি, ঠিক আছে? এবারে কি, এই যে এই যে সুতোটা এলো এবং আগের সুতোটা, এই যে দুটো গ্যাপ রয়েছে, এইখানে আমি সুতোটা দিয়ে দুবার দুবার সুতোটাকে রাউন্ড করে পেঁচিয়ে দিলাম পর পর, প্রথমটা সামনে, পরেরটা দ্বিতীয়টা পিছন দিকে। হুম, দেখতে পাচ্ছেন বন্ধুরা? এই যে তারপরে হচ্ছে কি, আমি এই যে তুললাম, তুলে একদম কাছে একটুখানি, এই যে এদিকে সুতো রাখছি, যেহেতু বাঁ দিকে এই দিকে বেন্ডটা, কার্ভেচারটা এইদিকে, দেখুন এখানে দুটো সুতো আলগা অবস্থায় বসে রয়েছে, আমি তাদেরকে, দেখতে পাচ্ছেন? এই যে আমি তাদেরকে এরকম ভাবে দুবার পেঁচিয়ে দিলাম, দুবার পেঁচিয়ে দিলাম, ঠিক আছে? দেখতে পাচ্ছেন কিরকম হচ্ছে জিনিসটা? আবারও আমি এখান থেকে এই যে তুললাম, তুলে এইটুকু তুললাম, দেখতে পাচ্ছেন ছুঁচ তোলাটা? আমার এই সুতোটা এইদিকে থাকবে, যেহেতু এটা কার্ভেচারটা এরকম হলো, এই জায়গাটায়, এই যে ফাঁকে এই যে আমার সুতো রয়েছে, এখানেই আমি একবার দিলাম, আর এই আমি দুবার দিলাম, ঠিক আছে? দুবার দিলাম, দিলাম, দিয়ে আবার আমি চলে আসলাম, চলে এসে কি করব, আবার তুললাম। বন্ধুরা, আপনাদের কমেন্টস না পেলে তো বুঝতে পারি না যে আপনারা ঠিক মতো সেলাইটা তুলতে পারছেন কি না। আমাকে মঞ্জু মুখার্জি যিনি লিখেছিলেন, তিনি আবার পরে লিখেছেন যে আমি আঁকা টাকা খুব ভালো পারি না, আমাকে যদি দুটো সেলাই দেখিয়ে দেন। মঞ্জুদি, আপনি সেলাই দেখুন, হ্যাঁ? এই যে দেখুন, এই সেলাইটা করতে পারবেন। আর আগের দিন এই সেলাইগুলো দেখিয়েছিলাম, এগুলো কাশ্মীরি স্টিচ, এই যে এই সেলাইগুলো বা পাতার এই সেলাইগুলো দেখিয়েছিলাম, এগুলো কাশ্মীরি স্টিচ, এগুলো আগের দিন শিখেছেন। আজকে তাহলে এইটা শিখুন, এটা হচ্ছে মডিফাইড স্টেম স্টিচ, ঠিক আছে? দেখছেন এই যে কার্ভেচারটা এদিকে বলে আমি সুতোটাকে বারবার সূচের বাঁ পাশে নিয়ে আসছি। হ্যাঁ, এই যে বাঁ দিকে বেঁকেছে, তো এরকম ভাবে বেঁকেছে, যেদিকে বেঁকেছে আমি সুতোটাকে ছুঁচে ছুঁচে সেই দিকে নিয়ে আসবো, ঠিক আছে? আবার আমি এখান দিয়ে দিলাম, এখান দিয়ে দিলাম, প্রথমটা সামনের দিকে, পরেরটা ওপরের দিকে, ঠিক আছে? এই হলো, হলো। দেখুন বন্ধুরা, বুঝতে পারছেন কি আমাকে বলবেন? হুম, আমি এখানে এই আলোর জন্য, জন্য আমি মোটামুটি 10টা আলো আমার জ্বালা আছে, কিন্তু কোথা থেকে একটা ছায়া পড়ে আমি বুঝি না। এইটা হতে পারে, এইটার ছায়াটা নাকি, হ্যাঁ একটুখানি অন্ধকার লাগে। দেখতে পাচ্ছেন বন্ধুরা স্টেম স্টিচটা কিরকম দেখতে হচ্ছে? আচ্ছা, আরেকবার দেখাই, তারপরে আমরা অন্য সেলাইতে চলে যাব। এই যে, যেহেতু এটা বাঁ দিকে বেঁকছে, আমি সুতোটাকেও বাঁ দিকে বাঁকাচ্ছি, ঠিক আছে? বাঁ দিকে বাঁকছে বলে আমি সুতোটাকেও কি করেছি, এই যে সূচের মধ্যে ঢুকে গেছে, এনিওয়ে, আমরা সুতোটাকে সূচের, কারণ এটা সূচের মধ্যে ঢুকে গেছে, হুম, আমরা এটা সুতোটাকে এদিকে রাখছি, ঠিক আছে? এই হলো,
তারপরে এইখানে এই আমি একবার দিলাম আর আমি দুবার ঘোরালাম। ঠিক আছে বন্ধুরা, ঘুরলো। হুম? এবারে আমি আবার এখান থেকে এইটুকু সুতো তুললাম। তাহলে দেখুন আমরা যে জায়গাটার মধ্যে না দুবার দুপাক দিচ্ছি সেটা কিন্তু এই অংশটা, বুঝতে পারছেন তো? পরের অংশটার মধ্যে কিন্তু আমরা যাচ্ছি না। এই যে তুললাম, তোলার ফলে আমার কি দাঁড়াচ্ছে, এটা এই পাশে থাকবে। তুললাম, এই দেখুন এই যে আটকে যাচ্ছে, দেখুন যেখানটা আটকে যাচ্ছে এই জায়গাতে আমি দুবার প্যাঁচ দিলাম। ঠিক আছে, এই জায়গাতে আমি দুবার প্যাঁচ দিলাম, দিয়ে আবার আমরা এরকম করে যাচ্ছি। তাহলে বন্ধুরা দেখলেন যেটা অর্ডিনারি স্টেম স্টিচ, দেখুন সেটা এইটা দেখতে পাচ্ছেন একটু সরু, এবং এই মাঝের গিঁটগুলো কিন্তু নেই, কেমন মাঝের গিঁটগুলো আপনার নেই, অর্ডিনারি এরকম। আর যেটা মডিফাইড স্টেম স্টিচ সেটা হচ্ছে একটু চওড়া হচ্ছে দেখতে। আমি সেই ওই আপনার 2 স্ট্র্যান্ড সুতো নিয়েই করছি, দুটো সুতো নিয়েই করছি। দুটোই সুতো আছে, দুটো সুতো নিয়েই করছি, কিন্তু এইটা দেখতে কতটা আপনার সলিড মোটা হয়েছে, তাই না? কিন্তু এটা তার তুলনাতে দেখুন সরু হয়েছে। ওই একই সুতো এবং 2 স্ট্র্যান্ড সুতো নিয়েই আমি করছি, দুখেই সুতো নিয়েই আমি করছি। ঠিক আছে? দেখুন এইখান থেকে এই জায়গাটুকু, এই যে এখানটা কিন্তু আটকে আছে আর ডান দিকে যাচ্ছে না, এই জায়গাতে আমি দুবার ঘুরিয়ে নেব। বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যারা এই তো আমরা তো আপনি যদি কি সুতো দিয়ে করছেন জানি না, আমি তো কটন সুতো দিয়ে করছি, এই সুতোগুলো কটন সুতো, কাজে জল পড়লে কিন্তু কটন সুতো একটু বসবে, কেমন? সেই কারণের জন্য আপনি খুব আঁট করে করবেন না। খুব টেনে করলে কি হবে? কুঁচকে যেতে পারে। হুম? তো যেহেতু কটন সুতো দিয়ে করছি ওই জন্য, যারা সিনথেটিক সুতো দিয়ে করেন আলাদা। সেক্ষেত্রে সুতো অতটা কমে না, কিন্তু কটন সুতো জল পড়ার পরে একটু কমে যায়। তার জন্য খুব বেশি আঁট করে আমরা করি না। একেবারে লুজ করেও করব না, সেটা নয় যে একেবারে ভীষণ হালকা করে করলাম, সেটা নয়। কিন্তু আমরা খুব টাইট করে করব না। যেটা আমাদের এখন দেখে একটু হালকা লাগছে মনে হচ্ছে, এই জিনিসটা কিন্তু জল পড়ে গেলে একদম বসে যাবে। আর আমার এই কাপড়টা তো সিনথেটিক, এই ক্যাশমেলিনটা তো সিনথেটিক, এটা তো জল পড়লে কমা বাড়ার কোনো কোয়েশ্চেন নেই। কিন্তু আমার এই সুতোটা তখন বসে যাবে। সেই জন্য এখন একটু হালকা, মানে খুব টেনে না করে একটু হালকা করে আমরা করছি। ঠিক আছে? বন্ধুরা তাহলে আজ আর কি আমার এটা দেখাবার দরকার আছে? আশা করি আর আমার এটা দেখাবার দরকার নেই। বাঁ পাশে থাকছে সুতো, এইখানে ওইখানে দু প্যাঁচ দেওয়াটা নেই, ওই জায়গাতে আমরা দু প্যাঁচ দিচ্ছি না। আর আরেকটা যেটা আমরা তুলছি তুলছি যেটা, ওটা একটু মাঝ বরাবর নিয়ে যাচ্ছি, এখানে একদম গোড়ার কাছেই তুলছি, খুব একটা ডিস্টেন্সে যাচ্ছি না, এইটুকু পার্থক্য। ঠিক আছে বন্ধুরা, তাহলে এটা রাখছি। আপনারা যারা এই আঁকাটা করছেন, আমার অনেকটা হয়েছে, পুরোটা হয়নি, অসুস্থতার কারণেই করতে পারিনি অত। যারা এই আঁকাটা করছেন তারা কিন্তু এই যদি না এখানে কোনো স্টিচ দিয়ে থাকেন এখনো পর্যন্ত, তাহলে এগুলোকে আপনারা
মডিফাইড স্টেম স্টিচ দিতে পারেন। আর আঁকাটা দেখুন বন্ধুরা, আমি বলেছিলাম না যে সবসময় সবটা একদিক করে আমরা সাধারণত দিলে ভাল লাগে না দেখতে। এই ফুলটা, নিচের ফুলটা, এই যে নিচের ফুলটা আমার কোন দিকে মুখ করে আছে, এই দিকে। তার ওপরের ফুলটা দেখুন কোন দিকে মুখ করে আছে, ঠিক তার উল্টো দিকে। আমরা এরকম ভাবেই করব যখন আমরা করি। শালের কাজে ওই রকমই হয়, হয় পাশাপাশি সোজা উল্টো, নয়তো ওপরে নিচে। এটা এদিকে মুখ করা, এই ফুলটা আপনার অন্যদিকে মুখ করা। হ্যাঁ, দুটোর মধ্যে দুটো ডিফারেন্ট দিকে। এটা কোন দিকে, এইদিকে মুখ করা, আর এইটা এইদিকে। হ্যাঁ, এই আর কি। ফুলটাকে উল্টে এদিক দিয়ে একটা প্রিন্ট, মানে কার্বন করা হয়েছে, আরেকটা হচ্ছে অন্যদিকে উল্টে কার্বন করা হয়েছে। উল্টো আঁকা তো সোজা, সেটা হচ্ছে যে একটা এই কার্বনটার ওপরে, কার্বন যেটা আপনি আগে করেছেন সেটার নিয়ে, সেটার তলায় একটা কাগজ দিয়ে, আর কার্বনের দিকটা ওপরে মানে আমরা কার্বন তো এভাবে দিই, এভাবে না দিয়ে কার্বন পেপারটা এভাবে দেবেন, তাহলে যে কাগজটায় ছাপটা উঠবে সেটা উল্টো ছাপ উঠবে। হুম, আমি বললাম, বোঝাতে পারলাম কি? নিশ্চয়ই পেরেছি। আমরা কি করি, একটা একটা পেপার থেকে আরেকটা জায়গাতে কার্বনে তুলতে গেলে, কার্বন পেপারে তুলতে গেলে আমরা কার্বনের নিচে একটা কাগজ রাখি, কার্বনটার কালির দিকটা তার কাগজের সাথে ওপরে রাখি, রেখে আমরা ওপরে আঁকাটা দিয়ে আঁকি। আর যদি আমাদের ইচ্ছে যায় যে তার উল্টোটা আঁকবো, অর্থাৎ উল্টোটা মানে ডান দিকটা বাঁ দিক, বাঁ দিকটা ডান দিক, এরকম আঁকবো যদি আমাদের ইচ্ছে যায়, তাহলে আমরা কার্বন পেপারটা সোজা দিক করে দেব। সোজা দিক করে দিয়ে তার উপরে একটা সাদা কাগজ দিলাম, দিয়ে তার উপরে আঁকাটা দিলাম। দিলেই হচ্ছে কি যে আপনি যেটা পাবেন কার্বনের আঁকা, সেটা উল্টো আঁকা পাবেন। ঠিক আছে? যদি না বুঝে থাকেন আমি পরের দিন আবার বলবো। এবারে বন্ধুরা, আমি এই যেটা যেটা করাচ্ছিলাম এটা দেখাই। এই যে আমি বলছিলাম যে আমরা মুক্ত স্টিচ করছি, কেমন? মুক্ত স্টিচটা, এইটা আপনার খুব উঁচু উঁচু এবং সুন্দর দেখতে লাগে। দেখুন, খুবই সুন্দর দেখতে লাগে। এই যে হুম, উঁচু উঁচু হয়ে আছে, ভীষণ সুন্দর লাগে। এটা দিয়ে আপনি যে কোনো ডিমার্কেশন করতে পারেন। এই যে দুটো দুটোর মধ্যে ভাগ, হ্যাঁ, ইত্যাদিগুলো যেগুলো, এইসবগুলো আপনারা করতে পারেন। একদম মনে করবেন, আমি যে এপিসোডে আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে আপনার কাশ্মীরি শালে ডিজাইন করা হয়, তখন আমরা বলেছিলাম যে ওই দুদিকে 12 ইঞ্চি বাদ দিয়ে, ওপরে একটু বাদ দিয়ে, নিচে একটু বাদ দিয়ে, বাকি অংশটাকে আমরা কর্নার টু কর্নার দাগ করে নিচ্ছি। ঠিক আছে? আমি এই যে ইস্ত্রি করে দাগ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু কিন্তু আমি ইয়ে করিনি। এখন যেটা, এই যে মুক্ত স্টিচ যেটা, আমি একটু একটু বলি। 4টে এখানে 4 স্ট্র্যান্ড সুতো নিয়েছি। হ্যাঁ, যে কারণের জন্য আমি কিন্তু কার্পেট বোনা সূচ ব্যবহার করছি। সাধারণ সাধারণ সূচে 4 স্ট্র্যান্ড সুতো পরানো একটু ডিফিকাল্ট হয়, খুব অসুবিধাজনক হয়। আমাদের হয়, এমনিতে অন্য ক্ষেত্রে হয় না। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এই সাদা সুতো যেটা, এটা একদম পিওর কটন সুতো। হ্যাঁ, 555 বলে একটা সুতো পাওয়া যায় কলকাতায় কিনতে। এটা সেই 555 সুতো। হ্যাঁ, ভীষণ ভালো কটন সুতো, ভীষণ সুন্দর সুতো, এতে কোনো কিছু ইয়ে নেই, সিনথেটিক কিছু নেই। হ্যাঁ, এবং এটা সেলাই করার জন্য ভালো। সাদা জিনিস, সাদা সুতোর ক্ষেত্রে বলছি। হ্যাঁ, আমি 555 এর রঙিন সুতো ইউজ করে দেখিনি কিরকম হয় না হয়, কিন্তু এই সাদা সুতোটা খুবই ভালো। এই সাদা সুতোটা দিয়ে কাঁথার কাজ করা যায়। এই আমি পুরোটা দেখুন, এই শালের পুরোটা কিন্তু আমি এই সাদা সুতো দিয়েই করছি, এই সাদা সুতোটা দিয়েই করছি। এবং সুতোর ভীষণ সুন্দর গ্লেজও আছে। দেখতে পাচ্ছেন সুতোর কিন্তু গ্লেজ কম নেই। কটন সুতো কিন্তু গ্লেজ একটু কম নেই। যাই হোক, যেটা বলছিলাম,
যে আমার এই স্টিচটা করতে গেলে কি করতে হবে, এই যে আমার দাগটা আছে, ঠিক আছে, দাগ একটু দূরে, এই লাস্ট যেটা হয়েছে তার থেকে একটু দূরে আমি কি করলাম, এই সূচটা ফোটালাম আর তুলছি কি একটু উপরে, অর্থাৎ দাগটা মাঝখানে রেখে আমি দুদিকে সমান ডিস্টেন্সে আমার এই সূচটা তুলছি। এই হলো, ঠিক আছে। এবার আমি করছি কি, এইখান দিয়ে মানে যে 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 সুতোটা তুললাম তাকে এবার একটু টান দিলাম, আমি এমন টান দিলাম এখানটা দেখুন এরকম ভিয়ের মতো দেখতে হলো। তখন আবার আমি এইটা দিয়ে সুতোটা সূচটা দিয়ে আমি সুতোটা দিয়ে ঘিরে দিয়ে টানছি। হুম, এই যে আমার একটা একটা মুক্তো তৈরি হয়ে গেল। বন্ধু 4টে সুতো তো, এই জন্য এরা অনেক সময়তেই দেখা যায় সুতোগুলো, আমি একটু লম্বা সুতো ভরে কাজ করি, যার ফলে বন্ধু আরেকটা দেখাই, এখান থেকে এখান থেকে এই তুললাম, ঠিক আছে, এইটুকুই হচ্ছে আমার কাপড়ের ভেতর দিয়ে গেল, বাকি তো আর কাপড়ের ভেতর আর কিছু ফোটাফুটির ব্যাপার নেই। আর উল্টো দিকটা দেখুন দেখতে কিরকম হচ্ছে, উল্টো দিকটা দেখতে এরকম হচ্ছে, অর্থাৎ আমার কাপড়ের ভেতর দিয়ে ওই প্রথম অংশটুকুই গেল, এই যে এই বাঁকা দাগটুকু পড়লো, আমি কি করলাম এই সূচটা, এই দাগ যেটা এইটার মধ্যে দিয়ে আমি ভরালাম, ঠিক আছে। এগুলো কিন্তু সব কাপড়ের ওপর হচ্ছে, দেখতে পেলেন, এই যে হলো। এবার আমি তলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এই কাভার দিয়ে দিলাম, ঠিক আছে। আবার আমি কি করছি, আবার এখানে ভরছি, এই তুলছি, এইটুকুই আমি কাপড়ের ভেতর দিয়ে দিলাম, তাহলে আমার কি হলো, এরকম একটা সুতো পড়লো, আমি তাকে তার ভেতর দিয়ে সূচটাকে ভরালাম, হলো। আমি এই যে এইটা দিয়ে আবার দেখাই, এই যে বন্ধুরা, এই যে বললাম সুতোটা, এই সুতোটা দিয়েই আমি তুলে নিচ্ছি। হুম, এবারে এবারে যে কাপড়ে যে সুতোটা ভরেছি সেই সুতোটা দিয়ে ভরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা বা আমি ঠিক বা বুঝতে পারছেন কিনা, হ্যাঁ, মানে যে দাগটা আছে সেই দাগের এপার ওপার করে, কাজে এই স্টিচটা দিয়ে আপনি যে কোনো জিনিস আঁকতে পারেন। আমি এটা স্ট্রেট লাইন দিচ্ছি বলে, কিন্তু স্ট্রেট লাইন না হয়ে আপনার যদি কার্ভেচারও থাকে তাহলে আপনি কার্ভেচারের দাগ বরাবর এই দাগের এপারে ওপারে ফুটিয়ে এই জিনিসটা করতে পারেন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এই হলো, যে সুতোটা দিয়ে ফোটালাম ওই সুতোটাকে আমি নিয়ে আসলাম, ঠিক আছে, একটু বাঁ দিক করলাম, তার ফলে আবার সুতোটাকে এদিকে আনলাম, এনে আমি এবারে কুচির ওপর দিয়ে দিলাম, কুচির ওপর দিয়ে দেওয়াতে এই গোল মতো যেটা সেটা হচ্ছে। হুম, দেখাই বন্ধুরা, খানিকক্ষণ খানিকক্ষণ দেখাই, আপনারা একটু একটা কাপড় সুতো নিয়ে বসবেন, বসলে দেখবেন যেটা
যদি যদি একবার দেখে না বোঝেন, ভিডিও আরেকবার চালাবেন এবং কাপড় সুতো নিয়ে বসবেন। কেমন? বসলে দেখবেন যে কোনো জিনিস করা সহজ হয়ে যায়। হলো প্রথমবার যখন আমি ছুঁচটা দিচ্ছি, আমার এই সুতোটা ডান দিকে থাকছে। ঠিক আছে? কোনোই অসুবিধা নেই। ছুঁচটাকে এই যে টানলাম তো, তার ফলে দেখুন এইখানে একটা এইরকম চিহ্ন হলো। আমি সেই চিহ্নটা তলার দিকের অংশটা দিয়ে সুতোটা ভরালাম, ভরিয়ে আমি এই তুলছি। ঠিক আছে? কাজেই পুরো 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 আপনার প্যাটার্ন যেটা, সেটা কিন্তু সুতোর প্যাটার্ন। শুধু তলাতে আমি কি করছি, তলাতে আমার এই যে এইখান থেকে এইটুকু ভরছি, এইটুকুই আমার কাপড়কে ফুটো করছে। হ্যাঁ? এইটুকুই আমার কাপড়কে ফুটো করছে, আর অন্য কিছু কিন্তু আপনার ফুটো করছে না। কাজে এইটা হচ্ছে যে সুতোর গিঁঠের প্যাটার্ন। আমি বলেছি বন্ধুরা, যেগুলো সুতোটা যেহেতু কটন সুতো দিয়ে আমরা কটনের ওপর কাজ করছি না, আমরা কটন সুতো দিয়ে সিনথেটিকের ওপর কাজ করছি, ক্যাশমিলনের ওপর কাজ করছি। সেই জন্য আমরা সুতোটা অত জোর টান দেব না। যতটা জোর টান দেওয়া সম্ভব অতটা জোরে আমরা টান দেব না। ঠিক আছে? সেকেন্ড সেকেন্ড টাইমেই আমাকে কি করতে হবে, এই সূচের ওপর দিয়ে সুতোটা দিতে হবে। প্রথমবার নয়, কখনোই নয়। এই যে এখন তুলছি, দেখুন সুতো এখানে আছে। আমি কি করব, আমি তলা থেকে ওপরে, তলা থেকে ওই দাগ যেটা আছে, দাগের যতটুকু তলা ততটুকু ওপরে, এইরকম আমরা তুলছি। হুম, তুললাম, এইটুকুই ফোঁড় হলো। যেটা হলো সেটা থেকে এই এবারে এই সুতো, এই সময়তে এই সুতো সূচের ওপরে আছে। ঠিক আছে? আবার আবার এখান থেকে নিলাম, তুললাম। বন্ধুরা, এই 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 আপনার মুক্ত স্টিচের সাথে কাজ ভালো, যে নেলের কাজ। নেল মানে আমরা যে যে দড়িগুলো আপনার মশারির দড়ি হিসেবে ব্যবহার হয়, বা আমরা পেটিকোটের দড়ি এসব হিসেবে ব্যবহার করি, যে দড়িগুলো কটনের দড়ি, বোনা বোনা গেঞ্জি মতো দড়ি যেগুলো, সেইগুলো দিয়ে কিন্তু কাজ হয়। কিন্তু আমি শালটা বেশি ভারী করব না। ওগুলো করতে গেলে আপনাকে উম, আহ, আপনার যদি আপনার যদি টেবিল কভার করে, টেবিল ক্লথের কাজের সময়তে আমি দেখিয়ে দেবো, নেলের কাজ পরে আমি একসময় করিয়ে দেখিয়ে দেবো। এই হচ্ছে মুক্ত স্টিচের সঙ্গে নেলের কাজ। অর্থাৎ ওই নেলটাকেও ভরে, মানে আপনার উলের কাঁটা দিয়ে কাপড়ে ফুটো করে ওই জায়গা দিয়ে নেলটাকে তুলতে হয়। তুলে তারপরে কাটতে হয় না কিন্তু কাপড়, শুধু হচ্ছে কি যে ফুটো উলের কাঁটা দিয়ে কাপড়ের সুতোগুলোকে সরিয়ে সরিয়ে একটু বড় ফুটো হোল করতে হয়। সেইখান দিয়ে আপনাকে নেলটা তুলতে হয় এবং তুলে সেটা দিয়ে করতে হয়। তাও খুব সুন্দর লাগে দেখতে, খুবই সুন্দর লাগে দেখতে। আমি ইয়েতে সেটা নেলের কাজ করব না, শালে করব না।
আমি ওটা ওটা টেবিল ক্লথে করা যায়। আমি পরে কোনো এক সময় দেখাবো টেবিল ক্লথে কিভাবে করে। বন্ধুরা, সারা পৃথিবীতে এত হাতের কাজ, এত এমব্রয়ডারি, এত সেলাই, এত রকমের আঁকা আছে যে সারা জীবনে এক জীবন ধরে শিখলেও শিখে কুলানো যায় না। এক জীবন ধরে শিখলেও কুলানো যায় না। আপনারা তো যারা সেলাই শেখার পরে যারা বুটিক করবেন ভাবছেন, আমি সকলকে একটা কথাই বলে রাখি, অনেকে যেটা করেন না, কস্ট কিভাবে ধরছেন আপনারা? না আমার এটার কত দাম, সুতোর কত দাম, সূচের কত দাম, এইটার কত দাম, এর মধ্যে কতগুলো তো ফিক্সড কস্ট, কেমন? এই যেমন এইটা তো আমাকে ফ্রেমটা অনেকদিন পরে নষ্ট হয়, এই সূচ সেটাও আমার 2-3টে সাল করার আগে ফেলার দরকার হবে না, সুতোটা যাচ্ছে। কিন্তু যেটা মূল যেটা আপনারা ধরবেন, যে একটা শাল তৈরি করতে আপনার কত ঘন্টার শ্রম লাগছে, একটা শাল তৈরি করতে আপনার কত ঘন্টার পরিশ্রম লাগছে, আপনি সেটার একটা মূল্য কিন্তু ধরবেন অন্য সব কিছুর সাথেও। হ্যাঁ, কারণ জানবেন যে যারা বুটিকের জিনিস পরেন, হ্যাঁ, বা হাতে তৈরি জিনিস পরেন, তাদের কিন্তু মানে শখ যেরকম আছে, একই সঙ্গে আপনার পে করার মতো ক্ষমতাও কিন্তু আছে। হুম, অনেক অনেক ক্ষেত্রে দেখি যে শিল্পীরা ওই ঘন্টার ওইটা হিসেব করেন না নিজেরা, তারা হিসেব করেন যে ঠিক আছে আমার কাপড়টার এত দাম, সুতোটার এত দাম, সূচের এত দাম, তা নয়। আপনি গেলেন যে মার্কেটে কেনার জন্য গেলেন র মেটেরিয়ালস গুলো, সেটা যখন কিনে আনছেন তখন তো একটা গাড়ি ভাড়া লাগছে, সেটার আপনি হিসেব করবেন। আপনি রাত জেগে আলো জ্বেলে আপনি কারেন্ট পুড়িয়ে আপনি আপনি তৈরি করছেন, কেমন? দিনের বেলা মেয়েদের অধিকাংশ ক্ষেত্রে যারা হাউসওয়াইফ তাদের সময় হয় না, তারা কাজ-টাজ সেরে রাত্রিবেলা করেন। হুম? তো সেই জায়গাতে আপনাকে দেখতে হবে আপনি এই যে যত টাকার আপনি আন্দাজ মতো যত টাকার কারেন্ট পুড়লো সেটাও কিন্তু আপনার জিনিসের দামের সাথে যোগ হলো। হ্যাঁ? সেই মতো করে আপনাকে জিনিসের দামটা ঠিক করতে হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় আপনাদের যা পরিশ্রম যতটা কম সময় ধরে করেন, আপনারা সেই তুলনায় পান না। আপনারা দেখেন কি জিনিসটার কি দাম, সুতোর কি দাম হলো, তার উপর যদি আমি কিছু একটু বেশি পাই আমি তাহলেই সেটা আমার তাহলে সেটা লাভ হলো, তা হলো না। আপনার পরিশ্রমের তো একটা দাম আছে। এই দামটা পাওয়ার পরে সেইটা যোগ করার পরে যা দাম হবে। ধরুন একটা শাল তৈরি করতে খুব আমি অবশ্য খুব তাড়াতাড়ি পারি না মানে বুঝতেই তো পারছেন বয়স হয়ে গেছে এখন। তো তাহলেও একটা শাল তৈরি করতে আমার ক্ষেত্রে তো ধরুন যদি ঘন্টা হিসেবে ধরা যায়, তাহলেও আপনার ৪০-৫০ ঘন্টা লেগে যায়। আমি দেখেছি হিসেব করে। ৪০-৫০ ঘন্টা লেগে যায়। তা আপনারা যদি আরো তাড়াতাড়ি করতে পারেন, হাত যদি চালু থাকে, হ্যাঁ? যদি তাড়াতাড়ি করতে পারেন, আপনাদের ক্ষেত্রে ধরে নিলাম আমি যে ২০ ঘন্টা লাগলো, হুম? বা ২৫ ঘন্টা লাগলো। তাহলে এই ঘন্টার দামটা কিন্তু আপনারা ধরবেন। আপনি মনে করবেন যে আমার ঘন্টা প্রতি আমার কাজ করলে আমার কত টাকা আমার পাওয়া উচিত। হ্যাঁ? আপনি যে পরিশ্রমটা করছেন, আপনার চোখ যাচ্ছে, আপনার হাতের পরিশ্রম হচ্ছে। হ্যাঁ? আপনি চিন্তা ভাবনা করে তো একটা ডিজাইন করছেন, এটারও তো দাম আছে। বন্ধুরা ডিজাইন অনেক কিনতে পাওয়া যায়, কেমন? আমাদের এখানে কলকাতাতে রাম মন্দির বলে একটা এলাকা আছে, আপনারা যারা কলকাতায় থাকেন তারা জানবেন। রাম মন্দির হচ্ছে আপনার সেন্ট্রাল অ্যাভিনিউ যেটা আপনার সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে আপনি নর্থের দিকে যদি যান, ধর্মতলার পরে যে সেন্ট্রাল অ্যাভিনিউ, ওখানে রাম মন্দির একটা মন্দির আছে না, রাস্তার উপর একটা মন্দির, যে মন্দিরটা ভাঙা হয়নি রাস্তার উপর রয়ে গেছে। হ্যাঁ, ওই মন্দিরটার আশপাশে কিন্তু প্রচুর দোকান আছে, কেমন? প্রচুর দোকান আছে যেখানে তারা আপনি নিয়ে গেলে, আপনি যদি নিয়ে যান তাহলে আপনাকে এঁকে দেবে।
আমাদের এখানে বলে না, সারা পৃথিবীতে আছে, সব জায়গায় আছে। কি বলে, যারা করছেন ডিজাইন অনেকেরই আছে। তবে আমার যেটা মনে হয় যে খুব কঠিন ডিজাইন করার দরকার, বা তাদের থেকে কিনে যদি আপনি ডিজাইন, আপনি যদি একটা শালে আঁকিয়ে আনেন, তো সেখানে তো আপনারা সেই শালটাকে শুধু কার্বন কপি এঁকে দিতেই হয়তো, আগে তো কম ছিল, এখন হয়তো 70 টাকা 75 টাকা হয়তো নিয়ে নেবে শুধু আঁকাটার জন্য। তার থেকে যদি নিজে নিজে ডিজাইন করা যায়, নিজে আঁকা যায়, তাহলে ওই খরচটা বাঁচে। হ্যাঁ, সবসময় যে ভীষণ আহামরি একটা ডিজাইন, আপনি কালার কম্বিনেশনটা কি দিচ্ছেন তার উপর, এবং হচ্ছে কি যে কাজ যে সবসময় তো অনেক বেশি সুতো দিয়ে অনেক বেশি রং দিয়ে করতে হয়, সেটাও না। মোট কথা, সেটা আসলে দেখতে সুন্দর লাগছে কিনা, এটাই বড় কথা। হ্যাঁ, তো যারা প্রথমে শুরু করবেন, যদি কেউ একান্তই আঁকা না জানেন, তাহলে তারা ওই রাম মন্দির অঞ্চলে খোঁজ করতে পারেন। ওখানে যে দোকান আছে, সব দোকানেই মানে আপনি সব রকম স্টিচের আঁকা পাবেন। মানে গুজরাটি স্টিচও পাবেন, আপনি কাশ্মীরি যদি করতে চান কাশ্মীরি স্টিচও পাবেন। হ্যাঁ, এই সব স্টিচেরই আঁকা পাবেন। মানে আপনি যদি শুধু আঁকার কাজ করতে চান, যে আমি শুধু ফেব্রিক করব, তারও আঁকা পাবেন। সেটা কিছু অসুবিধা হবে না। হুম, কারণ যারা যারা অনেক বিক্রি করেন, তাদেরকে তো করতেই হয়, নিত্য নতুন ডিজাইন আবিষ্কার করা অনেক সময়তেই হয়ে ওঠে না। তাহলে বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বেশ খানিকটা বুনে ফেললাম, ঠিক আছে। এইটা আমি এখানে রাখছি। এবার আমি যেটা দেখাবো, এই যে জিনিসগুলো, এই যে ফুলগুলো আমি করেছি, হুম, এটা দেখতে পাচ্ছেন তো, এটা কাঁথা স্টিচ নয়, না, কাঁথা স্টিচ নয়, আবার কাঁথা স্টিচও বটে। তার মানে কি, এটা কাঁথা স্টিচ করে মডিফাইড কাঁথা স্টিচ করতে হয়েছে। আমি এই স্টিচটা একটু দেখিয়ে দেব। বন্ধুরা, আপনারা তো জানেন আমার এই যে চ্যানেলটা যেটা করেছি, এই চ্যানেলে আমি কি করব বলুন তো, আমার কাজ যেটা, বা আমি যেরকম করি আর কি, এটা তো আমার হবি। তো বিভিন্ন বিভিন্ন ধরনের আপনার রং, এবং বিভিন্ন ধরনের আপনার এমব্রয়ডারি, বিভিন্ন ধরনের স্টিচ ব্যবহার করে আমি চেষ্টা করব ডিজাইন দেখাতে। তো সেই কারণের জন্য আজকে এই দুটো দেখাচ্ছি, মানে যে এই দুটো দিয়েই আমার এই জিনিসটা কমপ্লিট হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। কেমন, আমার এই জিনিসটা যে এই দুটো দিয়েই কমপ্লিট হয়ে যাচ্ছে তা নয়। আরো আমি যা রং দেব বা যা করব, আমি সময় সময় আমি দেখাবো আপনাদের। যেটা হচ্ছে যে 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 একটা শাল আমি করছি, সেই অংশটা সেইটা দেখাচ্ছি, তারপরে সেটা বাকি অংশটা অনেক সময়তেই দেখানো হচ্ছে না, যে বাকি পরে আমি কিভাবে সেটাকে শেষ করলাম। তো সেইটা হচ্ছে যে সবটুকুই দেখার আছে। তো আমি যে অংশটা করেছি, যে অংশটা করলাম, সেই অংশটা আগে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে আঁকাটা দেখতে পাচ্ছি না, এই যে এইরকম কাপড়ের ওপর তো কালো কার্বন হয়তো যায়। তা আমি যে সাদা কার্বনই আঁকার চেষ্টা করছি। কেন না, কেন আমি বলছি যে সাদা সুতো দিয়ে করছি, তো কালো কার্বনে করলে অনেক সময়তেই দেখা যাবে যে আপনার সাদা সাদা সুতোটা একটু কালচে হয়ে গেছে, যেটা অনেক সময় দেখা যায়। এটা বন্ধুরা কিছু না, প্রথমে যেটা আমি করছি, একেবারে রান স্টিচ করছি। কিন্তু রান স্টিচের একটা জিনিস, আমি এই কোনায় যখন আমি পৌঁছাবো, কোনায় কিন্তু চুঁচটা ফোটানো থাকতে হবে, না হলে ওই মানে কোনাতে যে কোনো ভাবে তোলা বা নামানোর কিছু একটা
ফোটাতে হবে, নাহলে কোনাটা আসবে না। এত টান করা যাবে না, একটু হালকা হালকা। বন্ধুরা নিচে ফোটাচ্ছি কম, হ্যাঁ, এটা দেখতেই পাচ্ছে। মানে এই যে রান রান স্টিচের বৈশিষ্ট্য আছে তো নানা রকম। এইখানে দেখুন এই রানে আমি মানে ছুঁচটা নিচে কম দিচ্ছি, নিচের রানটা ছোট হচ্ছে, ওপরের রানটা বড় হচ্ছে। নিচের রানটা ছোট হচ্ছে, ওপরের রানটা বড় হচ্ছে। আপনারা যখন বুটিক করবেন, আমি জানি যারা বুটিকের কাজ করেন তারা, তাদের তো অনেক ছাত্রছাত্রীও থাকে, হ্যাঁ, যাদেরকে প্রথম পর্যায়ে শেখান। ধরুন কাউকে শেখাচ্ছেন যে রান স্টিচ করা, হ্যাঁ, তো তা আমি দেখি যে তারা তাদের নিজের হাতে অভ্যেস তারা করে এরকম, যে তুমি ঠিক আছে, তুমি রানগুলো তুমি দিয়ে দাও, কিন্তু এর পরের অংশটুকু তাকে করতে দিলে সে হয়তো ঠিক করতে পারবে না। তো ঠিক আছে, বাচ্চা শিখছে, তুমি রানগুলো করো। যে কারণে তাদের কাজের লাভটা হয়ে যায়। যাদেরকে শেখাচ্ছেন তাদেরকে বিনামূল্যে শেখান তো, বা পয়সা টয়সা নেন না, এরকম হয় অনেক সময়। বা তাদেরকে মেটেরিয়াল কেনার অবস্থা নেই, তারা মেটেরিয়াল কিনে শিখতে পারে না, এরকম হয়। আমরা কলেজ থেকে যখন শেখাতাম তখন আমরা আমরা মেটেরিয়াল কিনেই দিতাম, যারা শিখতে আসতো তাদের জন্য কাপড়, রং, সুতো ইত্যাদি সবকিছু কিন্তু আমরা কিনেই দিতাম। হুম, হুম। তাহলে বন্ধুরা এরকম একটা আমার হলো, ঠিক আছে। এবার যেটা আমি করব, যে কোনো একটা করে মাঝখান দিয়ে তুললাম, ঠিক আছে। এই যে আমরা কি করছি বলুন তো, এই যে প্রত্যেকটাকে, হুম, প্রত্যেকটা ফোরকে আমরা বাইরে থেকে বাইরে থেকে বাইরে থেকে আমরা ঘিরছি, হ্যাঁ, বাইরে থেকে আমরা ঘিরছি। তাহলে কি হচ্ছে, যে জায়গাটা আমার ফাঁকা ছিল এরকম, সেই জায়গাটাও কিন্তু আর ফাঁকা থাকছে না। বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, যারা আমার চ্যানেলটা দেখেন বা আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারছেন বলে মনে করেন, বা ভাবছেন যে না ভবিষ্যতে একটা বুটিক খুলবো, আপাতত তো এখান থেকে একটু শিখি, জানি ভবিষ্যতে একটা বুটিক খুলবো, তাদের
তারা অন্তত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করলে কি হয় বলুন তো? আমার সাবস্ক্রিপশন এত কম, আমার তো নিজের মনটা খারাপ থাকে যে এত কম, কি আমি শেখাচ্ছি, কি হচ্ছে? হ্যাঁ, এইরকম হয় আর কি। খুব মনটা খারাপ হয়ে যায়। তখন আর ইচ্ছে করে না। মনে হয় দূর, এই চ্যানেল করে কি করব? তার থেকে অন্য কিছু করি। হুম? আমার এই সেলাই কিন্তু আমার খুব প্যাশনের বিষয়। বুঝতে পারলেন? আমি নিজে সব মানুষ থাকে, তার স্পেশালাইজেশন থাকে হয়তো যে আমি উলের কাজ খুব ভালো জানি, বা আমি সেলাই খুব ভালো জানি, এমব্রয়ডারি ভালো জানি, বা আমি রঙের কাজ খুব ভালো জানি, এরকম থাকে। আমার কিন্তু সেরকম না। আমি সব বিষয় মানে আহ, সেলাই, ইন্ডিয়াতে বিভিন্ন স্টেটে যত রকমের সেলাই আছে, সব রকমের সেলাই মোটামুটি করতে পারি, শেখাতে পারি। হুম, প্লাস এই যে যেখান দিয়ে আমি তুলেছিলাম, আমি এখান দিয়েই নামিয়ে নিলাম। তাই না, আমার আর ইচ্ছে আছে, আর একটা শাল করব আমি, সেই শালের ওপর আমি উলের কাজ দেখাবো, এবং শালের ওপর উলের কাজও হয়, সেটা আমি দেখাবো বলে আমার ইচ্ছে আছে। এখন জানি না কতটা কি করতে পারবো না পারবো। আর বন্ধুরা কমেন্টস লিখবেন, আপনাদের ভালো লাগলো কি না লাগলো, বা কেমন লাগলো ইত্যাদি বিষয় কিন্তু কমেন্টস লিখবেন, তবেই তো বুঝবো যে আমার যারা শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু আছেন, তারা কি চাইছেন, তারা কেমনটা চাইছেন। এটা তো তাহলেই বুঝবো। ভাববেন না যে শালটা এরকম করেই ছেড়ে দেওয়া হবে, এর উপর কিন্তু আবার রঙের কাজ হবে। যখন যা রঙের কাজ হবে, যেটা করব সেটা আবার আপনাকে দেখাবো। অর্থাৎ একটা শাল কমপ্লিটের অনেকগুলো স্তর থাকে। তো আমি আমি আজকে ধরুন এই দুটো সেলাই দিয়ে যে অংশটা করলাম, বডিটা করলাম, পুরোটা ওরকম না। আমার বাকি আছে, আমার এইখানটা শালের ঝালর হবে। ঝালর তো আমি একদম প্রথম দিকে দেখিয়েছি আপনাদের কিভাবে ঝালর করতে হয়। হ্যাঁ, তাও হয়তো আরেকবার একটু দেখাতে পারি। আমার এই জায়গাতে বর্ডার হবে, বর্ডারটাও আলাদা কিছু হবে, এটা দিয়ে তো বর্ডার হবে না, যেটা দিয়ে বডি সেটা দিয়ে বর্ডার হবে না। ঠিক আছে? তারপরেও হচ্ছে কি যে আমি এখানে আরো রঙের কাজ করব। কাজেই আমার যেরম এগোবে, আমি আপনাদের সেরম দেখাবো। আগের সালগুলোও তাই, আমার যতটা এগিয়েছে, এবং তারপরে আমি যে অংশগুলো অন্য যা যা কাজ করছি, সেগুলো আমি আপনাদেরকে দেখাতে থাকবো। তাহলে বন্ধুরা, আজকে আমি এই পর্যন্তই রাখি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে একদম প্রথম পর্ব থেকে দেখবেন। দেখবেন অনেক কিছু শেখার আছে, জানার আছে। প্রত্যেকটা পর্বে অনেক কিছু জানার আছে। ধন্যবাদ।